সমুদ্রের নিচে এমন এক দানব ঘুমিয়ে আছে যার অস্তিত্ব মানুষ শুধু গল্পকথাতেই শুনেছে। কিন্তু হঠাৎ নরের সবচেয়ে গভীর ফিয়র্ডে একের পর এক মাছ অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। তারপর ঘটে যায় কয়েকটি ভয়ঙ্কর মৃত্যু, কারণ সমুদ্রের অন্ধকারে সত্যি জেগে উঠেছে প্রাচীন এক কারাকেন। আর এই দানব শুধু মানুষকে ভয় দেখাতে আসেনি, তার সামনে যা কিছু নড়ছে বা শব্দ করছে সবকিছুকেই সে ধ্বংস করতে প্রস্তুত। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল দানবের হাত থেকে কি কেউ বেঁচে ফিরতে পারবে? এ প্রশ্নের উত্তর পেতে হলে সম্পূর্ণ মুভিটি দেখতে থাকুন। চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর মুভি কারাকিন 2026-এর সম্পূর্ণ গল্প। আজকের গল্পের শুরুতেই আমরা দেখতে পাই নরওয়ের বিশাল সমুদ্র উপত্যকার মাঝখান দিয়ে দুই বন্ধু জেট স্কি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। চারপাশে বিশাল পাহাড় আর গভীর সমুদ্রের দৃশ্য দেখে তারা ভীষণ আনন্দ করছিল। তারা জেট স্কি নিয়ে পানির উপরে লাফালাফি করছিল আর জোরে জোরে চিৎকার করছিল। তাদের এই চিৎকার পাহাড়ে ধাক্কা খেয়ে আবার প্রতিধ্বনি হয়ে ফিরে আসছিল। কিন্তু তারা একদমই জানতো না, তাদের এই শব্দে সমুদ্রের গভীরে ঘুমিয়ে থাকা কোনো এক ভয়ঙ্কর প্রাণী জেগে উঠেছে। কিন্তু সেটা কি? কিছুক্ষণ পর পিছনে বসে থাকা ছেলেটি সামনে থাকা বন্ধুকে বলে, আরও একটু সামনে চলো, ওখানে পানি অনেক গভীর, সেখানে গেলে আমাদের গতি আরও বেড়ে যাবে। বন্ধুর কথা শুনে সামনে থাকা ছেলেটি জেট স্কি আরও গভীর পানির দিকে নিয়ে গেল। তারপর দুজন মিলে জেট স্কিটাকে পুরো গতিতে ঘোরাতে শুরু করলো। ঠিক সেই সময় সমুদ্রের গভীরে তাদের পেছনে পেছনে এগিয়ে আসতে থাকে বিশাল এক কালো ছায়া। ওপরে থাকা দুই বন্ধু তখনও নিজেদের আনন্দে মেতেছিল। হঠাৎ বুম! কোনো বিশাল জিনিস প্রচণ্ড শক্তিতে তাদের জেট স্কিতে আঘাত করলো। আঘাতের ধাক্কায় দুজনই জেট স্কি থেকে ছিটকে পানিতে পড়ে গেল। এক মুহূর্তের মধ্যে তাদের আনন্দ যেন আতঙ্কে পরিণত হলো। তারপর তাদের কি হয়েছিল কেউ জানে না। আর যে জিনিসটি তাদের উপর আক্রমণ করেছিল সেটা আসলে কি ছিল? এই সকল প্রশ্নের উত্তর আমাদের গল্পকে আরও ভয়ঙ্কর করে তুলবে। এরপর গল্পের অন্যদিকে আমরা দেখতে পাই সমুদ্রের জীব নিয়ে গবেষণা করা এক বিজ্ঞানী জোহানকে। হঠাৎ তার হেডের কাছ থেকে একটি জরুরি মেসেজ আসে। তাকে নরওয়ের সেই সমুদ্রের উপত্যকায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। কারণ গত কয়েকদিন ধরে ওই এলাকাতে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটছিল। অনেক মাছ কোনো কারণ ছাড়াই পানির উপরে উঠে আসছিল, এমনকি সমুদ্রের গভীরে অস্বাভাবিক ধরনের নড়াচড়া লক্ষ্য করা যাচ্ছিল। জোহান যখন ঘটনাগুলো ভিডিও দেখে তখন সে অবাক হয়ে যায়। বিষয়টা স্বাভাবিক মনে না হওয়ায় পরের দিনই সে গাড়ি নিয়ে ওই উপত্যকার পাশে দিয়ে একটি ছোট মাছ ধরা শহরে পৌঁছে যায়। শহরটির জনমানব বহু বছর ধরে এখানে বসবাস করছে, তাই জোহান মনে করে এখানকার জেলেদের কাছে থেকেই হয়তো সে এই অদ্ভুত ঘটনাগুলোর কোনো উত্তর পেতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই এই এলাকার সবচেয়ে বড় ফিশ ফার্মের মালিক মিস্টার নিলসনকে। সে কয়েকজন বাইরের ইনভেস্টরকে তার ফিশ ফার্মের আধুনিক মেশিনগুলো সম্পর্কে বোঝাচ্ছিল। নিলসন তাদের জানায় এই সমুদ্রের উপত্যকাটি পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র উপত্যকার মধ্যে একটি। এর গভীরতা প্রায় 1300 ফুট, আর এই জায়গায় পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে ভালো ও অর্গানিক মাছ। তার ফার্মে এমন অত্যাধুনিক মেশিন রয়েছে যেগুলো দিয়ে একসঙ্গে বিপুল পরিমাণ মাছ ধরা সম্ভব। এই ইনভেস্টরদের বোঝানোর চেষ্টা করছিল তার কোম্পানিতে টাকা বিনিয়োগ করলে তাদের বিশাল লাভ হবে। এরপর নিলসন তাদের নতুন একটি প্রযুক্তির কথা জানায়। এই প্রযুক্তির সাহায্যে সে মাছগুলোকে সুস্থ রাখবে এবং দীর্ঘ সময় জীবিত রাখতে পারবে। আর এর জন্য ব্যবহার করা হয় সোনার প্রযুক্তি। কিন্তু নিলসনের এই কথাগুলো ইনভেস্টরের একজনের কাছে খুব একটা ভালো লাগে না। তার আশঙ্কা ছিল দীর্ঘ সময় ধরে অথবা খুব বেশি ফ্রিকোয়েন্সিতে সোনার ব্যবহার করলে সমুদ্রের পরিবেশের উপর ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে। নিলসন বুঝতে পারে তার ব্যবসার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে, তাই সে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারটিকে সেখানে ডেকে আনে। ইঞ্জিনিয়ার সবাইকে বোঝায় যে তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সোনার ফ্রিকোয়েন্সি নিয়মিত পর্যবেক্ষণ করা, আর তারা সেটাই করছে। তার মতে এই প্রযুক্তি তাদের ব্যবসার জন্য খুবই লাভজনক। কিন্তু উপস্থিত সবাই যে তার কথায় পুরোপুরি সন্তুষ্ট হয়েছিল তা নয়। এদিকে জোহান তার পুরনো বন্ধু লিটকের সঙ্গে দেখা করে। দুজন মিলে মাছগুলোর অস্বাভাবিক মৃত্যুর কারণ খুঁজে বের করার কাজ করতে থাকে। জোহানের সামনে যখন প্রথম রিপোর্ট আসে তখন সে কিছুটা অবাক হয়ে যায়। এরপর সে একটি অসুস্থ মাছ নিয়ে সেটিকে ল্যাবে নিয়ে যায়। মাছটির হৃৎপিণ্ড বের করে সোনার ফ্রিকোয়েন্সির কাছাকাছি রাখা হয়। তারপর ধীরে ধীরে ফ্রিকোয়েন্সি বাড়ানো শুরু করা হয়, আর ফ্রিকোয়েন্সি যত বাড়াতে থাকে মাছটির হৃৎপিণ্ড তত দ্রুত কাঁপতে শুরু করে। জোহান তখন বুঝতে পারে সোনার অতিরিক্ত ফ্রিকোয়েন্সি সম্ভবত এই সামুদ্রিক প্রাণীগুলোর উপরে ভয়ঙ্কর প্রভাব ফেলছে। লিউকাও তাকে সতর্ক করে বলে, এই সোনার ডিভাইসগুলো বন্ধ করতে হবে।
আমাদের জন্য এগুলো লাভজনক হতে পারে, কিন্তু সমুদ্রের প্রাণীগুলোর জন্য এগুলো মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। জোহান গবেষণার কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই ফিশ ফার্মে থাকার সিদ্ধান্ত নেয়। সেইখানে তার দেখা হয় এরিনের সঙ্গে। দুজন যখন একে অপরকে দেখে তখন কিছুক্ষণের জন্য থমকে যায়। মনে হচ্ছিল তারা যেন একে অপরকে আগে থেকেই চিনত। এরপর জর্জ জোহানকে ফিশ ফার্মের উপরের অংশে থাকা বিভিন্ন মেশিন দেখাতে নিয়ে যায়। পরদিন এরিক ও জোহান সমুদ্রের মধ্যে গবেষণার জন্য ডাইভিং করছিল। সেই সময় এরিক জোহানকে জিজ্ঞেস করে, তুমি এখানে আসলে কেন এসেছো? কিন্তু জোহানের মন তখন অন্যদিকে। সে অনুভব করতে পারে তাদের ঠিক নিচে যেন বিশাল কোনো কিছু রয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, মনে হচ্ছিল সেই জিনিসটি তাদের গতিবিধি শুনছে এবং অনুসরণ করছে। এরিকও বিষয়টি বুঝতে পারে। উপর থেকে সমুদ্রের দৃশ্য দেখার পর তারা বুঝতে পারে পানির নিচে থাকা প্রাণীটি কতটা বিশাল হতে পারে। প্রথমে শুধু মাছগুলো অস্বাভাবিক পানির উপরে উঠে আসছিল, কিন্তু এবার কচ্ছপও পানির বাইরে উপরে উঠে আসতে শুরু করে। এমন ঘটনা খুবই অস্বাভাবিক। জোহান বুঝতে পারে নিশ্চয় বড় কোনো বিপদ সামনে আসছে। এর মধ্যে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ কোনো বিশাল জিনিস সোনার ডিভাইসটির সঙ্গে ধাক্কা খায়। ডিভাইসটি সঙ্গে সঙ্গে কাজ করা বন্ধ করে দেয়। জর্জ তখন সেটিকে পানির উপরে তুলে আনার নির্দেশ দেয়। এরপর এরিক ডিভাইসটি খুলে পরীক্ষা করতে গিয়ে দেখতে পায় এর ট্রান্সডিউসার নিজে থেকে পরিবর্তন হয়ে গেছে। ফলে সোনার ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে গিয়েছিল, আর সেই কারণেই ডিভাইসটি বন্ধ হয়ে গেছে। কিন্তু ঠিক তখনই জোহান এমন কিছু দেখতে পায় যা দেখে তার চোখ কপালে উঠে যায়। ডিভাইসটির ভেতরে কিছু একটা আটকে ছিল, আর সেটিকে সাবধানে বের করে ল্যাবে নিয়ে যায়। সেখানে সেটি ভালোভাবে পরীক্ষা করার পর সবাই আরও অবাক হয়ে যায়, কারণ তাদের মধ্যে কেউই আগে এমন কোনো সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব দেখেনি। জোনাথনও তার দীর্ঘ ক্যারিয়ারে এমন প্রাণী কখনো দেখেনি। এটি হয়তো সমুদ্রে প্রায় 1300 ফুট গভীরে বসবাস করা কোনো অজানা প্রাণী। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, প্রাণীটির শরীরে অদ্ভুত ধরনের টেক্সাস ছিল। এমনকি এটি একটি নীল রঙের অদ্ভুত পদার্থ নিষ্করণ করছিল। সব কিছু দেখে জোহান এবং বাকিরা একেবারে হতবাক হয়ে যায়। কিন্তু এখানে রহস্য শেষ নয়। এরপর শহরের কাছাকাছি থেকে উদ্ধার করা হয় সেই দুই বন্ধুর জেট স্কি। কিন্তু জেট স্কিতে থাকা সেই দুই বন্ধুর কোনো সন্ধান পাওয়া যায়নি। এখন জোহানের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, সমুদ্রের 1300 ফুট গভীরে আসলে কি জেগে উঠেছে? আর সেই অজানা প্রাণীটি কি শুধু মাছ আর সামুদ্রিক প্রাণীদের উপরে আক্রমণ করছে, নাকি খুব শীঘ্রই মানুষের উপরেও হামলা করতে যাচ্ছে? এই রহস্যের উত্তর সামনে আরও ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসবে। এরপর সমুদ্রের মধ্যে এক ছেলে সেই অদ্ভুত প্রাণীটির কাছে গিয়ে সেটিকে স্পর্শ করে, আর তখনই তার হাতে জোহানের হাতে লেগে থাকা সেই একই নীল রঙের তরল লেগে যায়। এই নীল পদার্থটি যে সামনে আরও ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করতে চলেছে তখনও কেউ বুঝতে পারেনি। তাই গল্পের পরবর্তী ঘটনাগুলো খুব মন দিয়ে দেখুন। এদিকে জোহানের হাত থেকেও সেই নীল পদার্থ কোনোভাবে উঠছিল না। এমনকি সে গোসল করার পরেও পদার্থটি পুরোপুরি দূর হয়নি। হঠাৎ ফিশ ফার্মে অ্যালার্ম বেজে ওঠে। সবাই দ্রুত সিসিটিভি ফুটেজ দেখতে যায়, আর ফুটেজ দেখে তারা রীতিমতো হতবাক হয়ে যায়। ফিশ ফার্মের সব সালমন মাছ অস্বাভাবিকভাবে ছুটাছুটি করছে। কেউ বুঝতে পারছিল না হঠাৎ মাছগুলো এমন আচরণ কেন করছে। তাই দ্রুত জোহানকে সেখানে ডেকে আনা হয়। জোহান এসে সমুদ্রের দিকে তাকাতেই দেখতে পায় পানির নিচে থেকে গাঢ় লাল রঙের কিছু একটা উপরে উঠে আসছে। সে আর এক মুহূর্ত দেরি না করে ডাইভিং স্যুট পরে সমুদ্রের নিচে নেমে যায়। কিন্তু সেখানে গিয়ে যা দেখে তাতে তার শরীর কেঁপে ওঠে। পানির নিচে পড়ে আছে দুটি মানুষের মৃতদেহ। জোহান সঙ্গে সঙ্গে শেরিফকে খবর দেয়। শেরিফ সেখানে এসে মৃতদেহ দুটো দেখেই চিনতে পারে এরা সেই একই দুই পর্যটক যারা কিছুক্ষণ আগে জেট স্কি নিয়ে নিখোঁজ হয়েছিল। কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপার তখনও বাকি ছিল। জোহান তাদের হাতে পায়ের দিকে ইশারা করে দেখায় সেই একই নীল রঙের পদার্থ। শেরিফ অবাক হয়ে জিজ্ঞাসা করে, এটা আসলে কি? তখন জানা যায় এই পদার্থটি আসলে বায়োলুমিনেন্স। সাধারণত কিছু সামুদ্রিক প্রাণীর ডিম পাড়ার সময় অথবা কোনো ধরনের বিপদ অনুভব করলেই এই ধরনের আলো উৎপাদনকারী পদার্থ নিঃসরণ হয়। কিন্তু এত বিপুল পরিমাণে কোনো পরিচিত সামুদ্রিক প্রাণী এই পদার্থ বের করে না। অর্থাৎ এটি কোনো সাধারণ মাছ বা হাঙর নয়। সমুদ্রের গভীরে এমন কিছু রহস্য রয়েছে যার সম্পর্কে তারা এখনো কিছুই জানে না। সবাই তখন আতঙ্কিত হয়ে পড়ে। তবে জর্জের চিন্তা ছিল অন্য জায়গায়। তার চিন্তা ছিল ফিশ ফার্মের ব্যবসা নিয়ে, কারণ সেখানে ইনভেস্টরদের কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। কোনো সমস্যা হলে কোম্পানির মালিক তাকে একেবারে ছাড়বে না। এদিকে আমরা দেখতে পাই একদল মানুষ কায়াক চালানোর প্রশিক্ষণ নিচ্ছে। পানিতে গড়ে গেলে কিভাবে আবার নিজের র্যাফটে ফিরে আসতে হবে, সেটাই ছিল তাদের দিনের প্রশিক্ষণ।
একজন একজন করে সবাই পানিতে পড়ে আবারও উপরে উঠে আসলো, কিন্তু শেষের মেয়েটি পানিতে নামার পর আর উপরে ফিরে আসছিল না। সবাই তার জন্য অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ পর মেয়েটি যখন উপরে উঠে আসে তখন তার শরীরে মাত্র অর্ধেক অংশ দেখা যায়, আর বাকি অর্ধেক অংশ পানির নিচে রয়ে গেছে। দৃশ্যটি এতটাই ভয়ঙ্কর ছিল যে সঙ্গে সঙ্গে শেরিফকে খবর দেওয়া হয়। শেরিফ ঘটনাস্থলে এসে দৃশ্যটি দেখে বমি করতে শুরু করে, কারণ মেয়েটির মৃত্যু ছিল অত্যন্ত ভয়াবহ। তার কায়াকের গায়েও লেগেছিল সেই একই নীল পদার্থ। এতে এখন প্রায় নিশ্চিত হওয়া যায় এলাকা যতগুলো রহস্যজনক মৃত্যু ঘটেছে সবগুলোর পেছনে একই অজানা প্রাণী রয়েছে, কিন্তু প্রাণীটা আসলে কি সেটা এখনো কেউ জানে না। অন্যদিকে ওয়াইমা তার কয়েকজন বন্ধুকে নিয়ে গোপনে তার বাবার ফিশ ফার্মের সোনার ডিভাইস বন্ধ করার পরিকল্পনা করছিল, কারণ শুরু থেকেই সে এই সোনার প্রযুক্তির বিরুদ্ধে ছিল। তার মতে এই সোনার সমুদ্রকে পরিষ্কার বা নিরাপদ করে না, বরং সমুদ্রের প্রাণীগুলোর জন্য অনেক বেশি ক্ষতি তৈরি করে। আর এমআই সেই মেয়ে যে আগে এই অদ্ভুত ঘটনাগুলোর ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল। সেই ভিডিও দেখার পরই জোহানকে এখানে পাঠানো হয়েছিল। এরপর জোহান ফিশ ফার্ম থেকে প্রায় 1300 মিটার দূরে থাকা অবস্থায় এমন একটি ফ্রিকোয়েন্সি শুনতে পায় যেটা ফিশ ফার্মের সোনার ডিভাইস থেকে নির্গত হচ্ছিল। কিন্তু এত দূর থেকে সে কিভাবে এই শব্দগুলো শুনতে পেল? এরিক যখন এই ফ্রিকোয়েন্সি শুনলো প্রথমে তার কাছে সবকিছু স্বাভাবিকই মনে হলো, কিন্তু জোহান যখন জানায় যে সে এখান থেকে 1300 মিটার দূরে থেকেও এই একই ফ্রিকোয়েন্সি শুনেছে তখন এরিকও অবাক হয়ে যায়। এর মানে সমুদ্রের নিচে এমন কোনো প্রাণী রয়েছে যে মাছের স্বাভাবিক শ্রবণ ক্ষমতার চেয়েও অনেক বেশি শক্তিশালী শব্দ তৈরি করতে পারে। এমন ঘটনা অত্যন্ত বিরল। এরিক নিজেই আগে এই ব্লগটি লিখেছিল যাতে শোনার শব্দ এত দূর পর্যন্ত পৌঁছাতে না পারে। সে সঙ্গে সঙ্গে ফার্মের কন্ট্রোলারকে ডেকে গিয়ে পুরনো রেকর্ডগুলো পরীক্ষা করতে শুরু করে, আর তখনই সে ভয়ঙ্কর সত্যিটা জানতে পারে। মিস্টার নেলসন প্রায় 2 মাস আগে সেই ব্লকার বন্ধ করে দিয়েছিল, কারণ সে চেয়েছিল আরও বেশি সানাল মাছ সোনার আওতার মধ্যে আসুক। আর বেশি বেশি মাছ মানে বেশি বিক্রি আর বেশি লাভ। কিন্তু নেলসন বুঝতে পারেনি এই সিদ্ধান্তের মধ্যে সে কত বড় বিপদ ডেকে এনেছে। এরিক সঙ্গে সঙ্গে নেলসনকে ফোন করে। সেই সময় নেলসন কয়েকজন ইনভেস্টরের সঙ্গে বসে বিশাল একটি ব্যবসায়িক চুক্তি সই করছিল। এরিক যখন তাকে জানায় যে সে ব্লকার বন্ধ করা বিষয়টি জেনে গেছে তখন নেলসন খুব শান্তভাবে বলে, আমাদের আরও কিছু সময় বেশি সালমান মাছ দরকার। এগুলো বিক্রি করে আমরা এত টাকা পাবো যা তুমি কল্পনা করতে পারবে না। এরিক তখন প্রচণ্ড রেগে যায় এবং নেলসনকে তার এই কাজের জন্য কঠোরভাবে গালাগালি করে। শেষ পর্যন্ত নেলসন ফোন কেটে দেয়। অন্যদিকে ইনভেস্টররা একটি আন্ডার ওয়াটার ক্যাফেতে বসে ব্যবসায়িক চুক্তি করছিল। ঠিক তখনই একটি ছোট মেয়ে কাছে জানালা দিয়ে সমুদ্রের গভীরের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সে পানির নিচে এমন কিছু দেখতে পায় যা দেখে সে ভয় পেয়ে যায়। সবাই মেয়েটির দৃষ্টির দিকে তাকায়, আর তারা ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। কাছের ওপাশে ভেসে আসে সে কায়াক চালানো মেয়েটির অর্ধেক কাটা মৃতদেহ। এদিকে জোহান সেই অজানা প্রাণীর নমুনা নিয়ে পরীক্ষা করছিল। পরীক্ষার সময় সে এমন একটি সত্য আবিষ্কার করে যা দেখে এরিক ও জর্জ দুজনে হতবাক হয়ে যায়। যে সোনার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছিল মাছকে সুস্থ রাখতে এবং ফিশ ফার্মের উৎপাদন বাড়াতে, সেই একই সোনার ফ্রিকোয়েন্সি সমুদ্রের গভীরে ঘুমিয়ে থাকা এক বিশাল প্রাণীকে জাগিয়ে তুলেছে। আর তারা যে ছোট প্রাণীটির নমুনা পেয়েছে সেটি আসলে সেই বিশাল প্রাণীর একটি ছোট্ট অংশ, বা হয়তো এটি সেই প্রাণী থেকে বের হওয়া একটি ছোট্ট বাচ্চা। এরিক তখন বুঝতে পারে তাদের সামনে ভয়ঙ্কর একটি বিপদ দাঁড়িয়ে আছে। সে সঙ্গে সঙ্গে সব সোনার ডিভাইস বন্ধ করে নির্দেশ দেয়, কিন্তু জর্জ বাধা দেয়। তার মতে সব সোনার ডিভাইস বন্ধ করে দিলে পুরো ফিশ ফার্মে কার্যক্রম বন্ধ হয়ে যাবে এবং কোটি কোটি টাকার ক্ষতি হবে। সে বলে নেলসন না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এদিকে এমা এবং তার বন্ধুরা আরেকটি সোনার ডিভাইস বন্ধ করার জন্য একটি আউটপোস্টে গিয়ে পৌঁছায়। তাদের একজন ছেলে পানির নিচে নেমে দ্রুত মডিউল 3 বন্ধ করে দেয়। সোনাটি অফলাইন হয়ে যায়, কিন্তু ঠিক তারপরে পানির নিচে অদ্ভুত কিছু একটা তার কাছে চলে আসে। জিনিসটি বারবার তাকে ধাক্কা দিতে শুরু করে। ছেলেটি ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সে বুঝতে পারে পানির নিচে সে একা নয়। এদিকে নেলসনও পরিস্থিতির ভয়াবহতা বুঝতে শুরু করে। এরিক এবং জোহান তাকে বোঝানোর চেষ্টা করে সে সব সোনার ডিভাইস এখনই বন্ধ করতে হবে, কিন্তু নেলসন এখনও রাজি হচ্ছিল না। ঠিক তখনই অ্যালার্ম বেজে ওঠে। ঘোষণা আসে মডিউল 3 অফলাইন হয়ে গেছে। এমা তখন ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ তার যে বন্ধু পানির নিচে নেমেছিল সে এখন পর্যন্ত উপরে ফিরে আসেনি। কিছুক্ষণ পর পানির মধ্যে ভয়ঙ্করভাবে নড়াচড়া শুরু হয়। অবশেষে ছেলেটি পানির উপরে উঠে আসে, কিন্তু তার শরীরে মাত্র অর্ধেক অংশ উপরে দেখা যায়, বাকি অর্ধেক অংশ যেন পানির নিচে ছিঁড়ে গেছে। এরিক এই দৃশ্য দেখতে পায়
নেলসনও বুঝতে পারে তার নিজের মেয়ের বন্ধুর সঙ্গেই এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সে দৌড়ে এমার কাছে যায় এবং সবাইকে দ্রুত ভেতরে ঢুকে যেতে বলে। এমা তখন খুব কাঁদছিল, কিন্তু জোহান সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। তার মনে পড়ে যায় লিউকের বলা একটি কথা। একদিন খুব ভোরে ঘন কুয়াশার মধ্যে লিউক সমুদ্রের উপর বিশাল একটি ছায়া দেখতে পেয়েছিল। ছায়াটি হঠাৎ পানির উপরে উঠে এসেছিল এবং মুহূর্তের মধ্যেই আবার অদৃশ্য হয়ে গিয়েছিল। জোহানের মনে হচ্ছিল আজও হয়তো সেই একই প্রাণী পানির উপরে উঠে আসবে। আর ঠিক তখনই পুরো ফিশ ফার্মে কেঁপে ওঠে, এমনকি সমুদ্রের ডকও প্রচণ্ডভাবে কাঁপছিল। সবাইকে দ্রুত ভেতরে নিয়ে যাওয়া হয়, কিন্তু জোহান তখনও সমুদ্রের দিকে তাকিয়েই ছিল। অবশেষে সেও সেই দৃশ্য দেখতে পায় যেটা লিউক আগে দেখেছিল। ঘন কুয়াশার মধ্যে থেকে প্রথমে আকাশের দিকে উঠে আসে বিশাল এক টেন্টাকল। তারপর সেটি জোহানের দিকে এগিয়ে আসতে শুরু করে। জোহান প্রাণপণে দৌড়াতে শুরু করে, কিন্তু টেন্টাকলটি সোজা এসে ফিশ ফার্মের উপরে আছড়ে পড়ে। ধাক্কায় জোহানও মাটিতে পড়ে যায়। সে বুঝতে পারে এটি যদি সামান্য নড়ে তাহলে প্রাণীটি তাকে ধরে ফেলবে, তাই সে একেবারে স্থির হয়ে পড়ে। কিছুক্ষণ পর সেই বিশাল টেন্টাকলটি ফিশিং এরিয়া থেকে সরে যায়। তখনই জোহান বুঝতে পারে টেন্টাকলটির ওজন কতটা ভয়ঙ্কর। শুধু একটি টেন্টাকলই যদি এত বিশাল হয় তাহলে পুরো প্রাণীটি কতটা বড় হতে পারে তা কল্পনা করাও কঠিন। জোহান দৌড়ে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু বাইরে তাকিয়ে দেখতে পায় সমুদ্রের পানি থেকে একের পর এক ছোট ছোট অদ্ভুত প্রাণী উপরে উঠে আসছে। তার ফিশ ফার্মের উপর আক্রমণ করতে শুরু করে। ধীরে ধীরে ছাদের উপর থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করে। মনে হচ্ছিল কিছু প্রাণী ইতিমধ্যে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়েছে। জোহান সবাইকে শান্ত থাকতে বলে, কারণ এই প্রাণীগুলোর সঙ্গে কিভাবে লড়াই করতে হবে সেটা এখনো কেউই জানে না। ঠিক তখনই উপর থেকে একটি ছোট্ট প্রাণী নিচে পড়ে যায়। মাটিতে পড়ার পর প্রাণীটিকে নিজেকে গুটিয়ে নেয়। এমা এক মুহূর্তে দেরি না করে ওর উপরে নিজের জ্যাকেট ফেলে দেয় এবং পা দিয়ে সেটিকে চেপে ধরে। অন্যদিকে জর্জ তখনও মেশিন বন্ধ করার চেষ্টা করছিল। ঠিক সেই সময় সে কাছে জ্বালানা দিয়ে বাহিরে তাকায়। তাতে তার নিজের ভুলের কথা মনে পড়ে যায়। সে বুঝতে পারে যে যদি সে আগে থেকেই সোনা ডিভাইসগুলো বন্ধ করে দিত তাহলে হয়তো আজ এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু এখন তার কোনো কিছু করারই নেই। মৃত্যুর খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ধীরে ধীরে চারপাশ অন্ধকার হতে শুরু করে, আর অন্ধকার মানেই আরও বড় বিপদ সামনে আসছে। এদিকে সেই বিশাল টেন্টাকল পুরো ফিশ ফার্মের উপরে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সবাই যখন করিডোরে ভেতরে লুকিয়েছিল তখন হঠাৎ একটি টেন্টাকল লোহার দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর সেটি এমাকে ধরে টেনে নিয়ে যায়। কেউ তাকে বাঁচানোর সাহস পর্যন্ত করে না। সবাই শুধু আতঙ্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে থাকে। তখন সবাই বুঝতে পারে এখন বাঁচতে হলে যে করেই হোক লুকিয়ে থাকতে হবে। তাই যে যেখানে জায়গা পায় সেখানে লুকিয়ে পড়ে। কিন্তু নেলসনের চিন্তা তখন শুধু তার মেয়েকে নিয়ে। সে আর চুপ করে থাকতে পারে না। সে বাইরে বেরিয়ে এসে জোরে জোরে এমার নাম ধরে ডাকতে থাকে, কারণ নিজের মেয়েকে এভাবে মরতে সে কিছুতেই দেবে না। আর ঠিক তখনই ঘটে আরেকটি ঘটনা যা কেউ কল্পনাও করেনি। বিশাল সেই টেন্টাকল হঠাৎ দ্রুত বাতাসে গোল করে ঘুরতে শুরু করে, আর সবার চোখের সামনে সেটি এমাকে আবার ফিরিয়ে এনে মাটির উপরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু এমা কি সত্যি বেঁচে আছে, নাকি সেই বিশাল প্রাণীটির আরও ভয়ঙ্কর পরিকল্পনা রয়েছে, সেটা এখন দেখার বিষয়। এমার অবস্থা তখন বেশ খারাপ ছিল, কিন্তু ভাগ্যক্রমে সে তখনও বেঁচে ছিল। অন্যদিকে সবাই কোনোভাবে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছিল হয়তো এবার আর কেউই বাঁচতে পারবে না। এদিকে জোহান প্রাণপণে দৌড়ে ফিশ ফার্মের ভেতরে ঢুকে পড়ে। সে পাইপের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো সেই বিশাল টেন্টাকলগুলো ইতিমধ্যে পাইপের ভিতরে ঢুকে পড়েছে। অন্যদিকে জর্জ নিজের জীবন বাঁচানোর জন্য একটি ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু সে জানতো না সেই ঘরের ভেতরেই এমার এক বন্ধু লুকিয়ে আছে। জর্জ তাকে দেখে শান্ত থাকতে বলে, কিন্তু ছেলেটির কাছে যেতেই জর্জ ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পায়। ছেলেটির মুখ দিয়ে রক্ত বমি করছিল, আর তার পিঠের সঙ্গে একটি ছোট অদ্ভুত প্রাণী লেগেছিল। প্রাণীটি তার শরীর থেকে রক্ত শুষে নিচ্ছিল। ভয়ে জর্জ কয়েক পা পিছিয়ে যায়, কিন্তু সে সেখান থেকে পালিয়ে যায়নি, বরং তার মনে কৌতূহল তৈরি হয় এই প্রাণীটা আসলে কি। তাই সাহস করে সে প্রাণীটিকে আরও ভালোভাবে দেখতে এগিয়ে যায়। এরপর পা দিয়ে প্রাণীটিকে উল্টে দেয় এবং তার নিচের অংশ পরীক্ষা করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই প্রাণীটি জর্জের মুখের উপরে এক ধরনের তরল ছুঁড়ে দেয়। মনে হচ্ছিল সে যেন বলতেই চাচ্ছে, আমাকে এভাবে উল্টে দেখছো কেন। অন্যদিকে জোহান তখন ফিশ ফার্ম থেকে বের হওয়ার রাস্তা খুঁজছিল। সে একটি ভেন্টিলেশন উইন্ডো ভেঙে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই সেই প্রাণীটি সেখানে পৌঁছে যায়। টেন্টাকলটি জোহানের পেছনে ছুটে আসে। জোহান আর কোনো উপায় না দেখে
জ্বালানাটি ভেঙে নিচে লাফিয়ে পড়ে, কিন্তু প্রাণীটি তখনও তার পিছু ছাড়েনি। জোহান জানতো বেশি শব্দ করলে সেটাই তার মৃত্যুর কারণ হতে পারে, তাই সে খুব ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে এগোতে থাকে। কিন্তু প্রাণীটি এতটা বোকা ছিল না, সে জোহানকে দেখে ফেলে, এমনকি তার হাতও ধরে ফেলে। টেন্টাকলটির শক্তি এতটাই বেশি ছিল যে জোহান তাকে অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছিল না। এরপর হঠাৎ সেই প্রাণীটি জোহানের জ্যাকেটের দিকে আগ্রহ দেখায়। সে জ্যাকেটটিকে টেনে খুলে নেয়, কিন্তু আরেকটি টেন্টাকল যেন জোহানের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। সে ধীরে ধীরে জোহানের গলা চেপে ধরে। জোহান অনুভব করতে থাকে তার শ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। ঠিক তখনই এরিক সেখানে পৌঁছে যায়। সে একটি কুড়াল হাতে তুলে নেয়, কিন্তু জোহান তাকে ইশারায় থামিয়ে দেয়, কারণ এরিক যদি টেন্টিকেলটিকে আঘাত করে তাহলে সেটি আরও ভয়ঙ্করভাবে তাদের দুজনকে আক্রমণ করতে পারে। তখন এরিক বুদ্ধি খাটায়। কাছেই থাকা একটি জেনারেটর সে খুব ধীরে ধীরে চালু করে দেয়। জেনারেটরের শব্দ শুনে প্রাণীটি সেই দিকে আকৃষ্ট হয়, আর সেই সুযোগে জোহানকে ছেড়ে দেয়। এরিক দ্রুত জোহানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কিছুক্ষণ পর এনার জ্ঞান ফিরে আসে। সে চোখ খুলে দেখে তার হাতেও সেই একই নীল পদার্থ লেগে আছে, কিন্তু তার সামনে যে দৃশ্যটি ছিল সেটা সে হয়তো সারা জীবন ভুলতে পারবে না। আরও লাইটের আলোয় সমুদ্রের মধ্যে থেকে ধীরে ধীরে উঠে আসে এক বিশাল আকারের অক্টোপাস। তার বিশাল বিশাল টেন্টাকল পুরো ফিশ ফার্মটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে। ঠিক তখনই মিস্টার নেলস তার মেয়েকে খুঁজতে সেখানে পৌঁছে যায়। নিজের মেয়েকে জীবিত দেখে সে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তখন নিলসন বুঝতে পারে এই পুরো বিপর্যয়ের পেছনে তার নিজের ভুলই দায়ী, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। কারোরই এই প্রাণীটিকে থামানোর কোনো উপায় জানা ছিল না। হঠাৎ একটি বিশাল টেন্টাকলে সে ফিশ ফার্মের একটি অংশ দুভাগ করে দেয়। জোহান ও এরিক কোনোভাবে তার আক্রমণ থেকে বাঁচতে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু প্রাণীটি তাদের পিছু ছাড়ছিল না। মনে হচ্ছিল সে জানে এই সব কিছুর জন্য নেলসনই দায়ী। নেলসন বুঝতে পারে সে এবং তার মেয়ে একসঙ্গে থাকলে দুজনে মারা পড়বে, তাই শেষ পর্যন্ত সে নিজেকে মেয়ের কাছে থেকে আলাদা করে দেয়। আমাকে সে বলে, তুমি চলে যাও, শুধু আমার একটা কথা সবসময় মনে রাখবে। এরপর পরিস্থিতি এত ভয়ঙ্কর হলেও নেলসন মজা করে বলে, কখনো হিরো আলমের গান শুনবে না। এটা ছিল তার মেয়েকে শেষবারের মতো হাসানোর চেষ্টা, কিন্তু সেই মুহূর্তটাও খুব আবেগপূর্ণ হয়ে ওঠে। এমা কাঁদতে থাকে, কারণ সে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিল বিশাল টেন্টাকলগুলো তার বাবাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। অন্যদিকে জোহান ডেকে পৌঁছায় সেই বিশাল প্রাণীটিকে দেখে একেবারে স্তম্ভিত হয়ে যায়। তার মনে একটাই প্রশ্ন আসে, সমুদ্রের মধ্যে এত বড় কোনো প্রাণী কিভাবে থাকতে পারে। এদিকে আমরা আবার সেই আন্ডার ওয়াটার ক্যাফেটির দৃশ্য দেখতে পাই। ক্যাফের কর্মীরা কাজ শেষ করে বাড়ি যাওয়ার সময় একজন কর্মী কাছের উপর অদ্ভুত কিছু দেখতে পায়। সে থেমে গিয়ে কাছে গিয়ে জিনিসটি দেখতে থাকে। কৌতূহলবশত সে আরও কাছে এগিয়ে যায়, আর ঠিক তখনই সেই প্রাণীটি কাঁচ ভেঙে সরাসরি ক্যাফের ভেতরে ঢুকে পড়ে। অন্যদিকে জোহান এবং এরিক মরিয়া হয়ে চেষ্টা করছিল ফিশ ফার্মের সোনা ডিভাইসগুলো বন্ধ করার, কিন্তু ডিভাইসটি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত জোহানকে বাধ্য হয়ে সেটিকে সম্পূর্ণ ভেঙে ফেলতে হয়। এর ফলে সোনাটি নিজে থেকে বন্ধ হয়ে যায়। এরপর হঠাৎ চারপাশে নেমে আসে অদ্ভুত এক নীরবতা। মনে হচ্ছিল সবকিছু যেন শেষ হয়ে গেছে, কিন্তু তাদের জন্য আরও একটি বড় সমস্যা অপেক্ষা করছিল। এই ভয়ঙ্কর ঘটনার কারণে ফিশ ফার্মটি পুরোপুরি শহর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাদের কারো সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় ছিল না। তাই জোহান আকাশে একটি ফিলার গান ছুড়ে দেয়। সেটি দূরে থেকে সে ফিলার গান দেখতে পায়, আর প্রথমবারের মতো তারা লাল ফ্লেয়ারের আলোয় সেই বিশাল প্রাণীটিকে স্পষ্টভাবে দেখতে পায়। দৃশ্যটি ছিল ভয়ঙ্কর। জোহান জানতো এই সব কিছু কিভাবে শুরু হয়েছিল। সোনার ডিভাইসের উপরে লাগানো দোলাকারটি নেলসন বেশি লাভের আশায় বন্ধ করে দিয়েছিল, আরও বেশি সালমান মাছকে সোনার আওতায় এনে ব্যবসায় লাভ করা। কিন্তু সে ভুলে গিয়েছিল প্রকৃতির সঙ্গে খেলতে গেলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রকৃতির গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা মানুষের অজান্তে হাজার হাজার বছর বেঁচে থাকতে পারে, আর ভুল করে যদি সেগুলোকে জাগিয়ে তোলা হয় তাহলে পুরো পৃথিবীর জন্য বিপদ তৈরি হতে পারে। জোহান তখন বুঝতে পারে এই প্রাণীটি এত সহজে এখান থেকে চলে যাবে না, তাই সে একটি বিশাল পরিকল্পনা করে। আমরা আগেই দেখেছি অতিরিক্ত সোনার ফ্রিকোয়েন্সির কারণে ছোট্ট প্রাণীটির হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করেছিল। তাহলে এই পদ্ধতি যদি আরও বিশালভাবে ব্যবহার করা যায়, হয়তো বিশাল প্রাণীটির বিরুদ্ধেও সেটিকেও কাজে লাগানো যেতে পারে। কিন্তু এর জন্য প্রয়োজন ছিল একদম সঠিক ফ্রিকোয়েন্সি ভুল হলে পরিকল্পনাটি উল্টো ফল দিতে পারে। এরিক ও জোহানের এই পরিকল্পনায় তাকে সাহায্য করতে এগিয়ে আসে। সে ফিশ ফার্মের সব সোনার ডিভাইস এক জায়গায় নিয়ে আসে।
তারপর সেগুলোকে একই ফ্রিকোয়েন্সিতে সেট করা হয়। জোহান সেই ডিভাইসগুলো নিয়ে ফিশ ফার্মের থেকে প্রায় 1300 মিটার দূরে চলে যায়। এরপর একে একে সব সোনার ডিভাইস পানিতে নামানো শুরু করে, কিন্তু ঠিক তখনই বিশাল অক্টোপাসের টেন্টাকল পিছন থেকে জোহানকে ধরে ফেলে এবং তাকে সোজা সমুদ্রের গভীরে টেনে নিয়ে যায়। এই প্রথমবার জোহান সেই বিশাল প্রাণীটিকে এত কাছ থেকে দেখতে পায়। তার সামনে ছিল প্রাণীটির বিশাল ভয়ঙ্কর চোখ। জোহান বুঝতে পারে আর কয়েক মুহূর্ত সে এখানে থাকলে তার সরাসরি প্রাণীটির পেটে চলে যেতে হবে। কিন্তু ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। সবগুলো সোনার ডিভাইস একই ফ্রিকোয়েন্সিতে একসঙ্গে কাজ করতে শুরু করে। জোহান তখনও সমুদ্রের গভীরে আটকে ছিল। তার শ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। আর ঠিক তখনই সেই ভয়ঙ্কর প্রাণীটির হৃৎপিণ্ডে প্রচণ্ড আঘাত লাগে। তারপর এক ভয়ঙ্কর শব্দের সঙ্গে প্রাণীটির শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। বিশাল অক্টোপাসটি শেষ পর্যন্ত সমুদ্রের গভীরে ডুবে যায়। প্রাণীটি মারা গেছে, কিন্তু এই বিজয়ের মূল্য ছিল অনেক বেশি, কারণ জোহানও নিজের জীবন হারায়। মানুষের করা ভুল শুধরে দেওয়ার জন্য সে নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়। এরিক পুরোপুরি ভেঙে পড়ে, কারণ সে এখনও জোহানকে ভালোবাসত। যদিও বহু বছর আগে তাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল, তবুও তাদের ভালোবাসা কোথাও না কোথাও বেঁচে ছিল। অন্যদিকে এমাও তার বাবার কথা মনে করে কাঁদতে থাকে। এরপর গল্প 1 বছর সামনে এগিয়ে যায়। সবকিছু আবার শান্ত হয়ে গেছে। সমুদ্রও আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। ফিশ ফার্ম বন্ধ করে দেওয়া হয়েছে। সোনা ডিভাইসগুলোও আর চালু করা হয়নি। মনে হচ্ছে বিপদ শেষ, কিন্তু বন্ধুরা, আসল বিপদ তখনও শেষ হয়নি। কারণ সমুদ্রের গভীরে আমরা দেখতে পাই সেই বিশাল অক্টোপাসের একটি ডিম এখনও জীবিত রয়েছে। আর সেই ডিমের ভেতরে ধীরে ধীরে বেড়ে উঠছে নতুন এক প্রাণী। কেউ জানে না কখন সেটি পৃথিবীর উপর আবার ভয়ঙ্কর বিপর্যয় নিয়ে আসে। তবে যখনই সেটি আসবে, হয়তো আগের প্রাণীটির থেকেও আরও ভয়ঙ্কর হবে, কারণ মানুষ তার মাকে হত্যা করেছে। আর যখন সন্তানের সামনে তার মায়ের প্রশ্ন আসবে, তখন কোনো প্রাণী আর কিছু দেখবে না। তাই প্রকৃতির সঙ্গে কখনোই খেলতে নেই, কারণ প্রকৃতি শান্ত থাকলেও তার গভীরে এমন কিছু শক্তি লুকিয়ে থাকতে পারে যা একবার জেগে উঠলে পুরো মানব জাতিকে ধ্বংস করে দিতে পারে। আর এরই সাথে এই ইউনিক গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকে মুভিটি? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।